জার্মানির বন থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। আজ আমাদের আলোচনার বিষয় টিকা, ভারত, বেক্সিমকো ও রাজনীতি। আর এই নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, এবং আমাদের সঙ্গে আছেন কবি, উদ্যোক্তা, ফার্মাসিস্ট জনাব ফরাদ মজার। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। জনাব সালমান এফ রহমান, প্রথম প্রশ্নটি খুবই জনপ্রিয় প্রশ্ন, আপনারা আসবেন বলে এই প্রশ্নটি অনেকেই করেছেন। আপনি টিকা নিয়েছেন কিনা এবং টিকা নেয়ার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, থাকলে সেটি কবে? আমি টিকা নেব 7 তারিখে, যখন সবাইকে টিকা দেওয়া শুরু হবে, তখন আমি আরেকটি পপুলার প্রশ্ন অনেকটা এরকম, যে সেই প্রশ্নটি হচ্ছে যে বিশ্বের অন্তত 20 জন সরকার বা রাষ্ট্রপ্রধান, তার মধ্যে সৌদি আরবের বাদশাহ সহ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ অনেকে টিকা নিলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টিকা নিয়ে কেন টিকা কার্যক্রম উদ্বোধন করলেন না? এটা আপনার বাদশাহ যে নিল, ইন্দোনেশিয়ান প্রেসিডেন্টও যে নিল, তারা কিন্তু উদ্বোধন করে নাই। তারা আপনার WHO প্রোটোকলটা আছে, দ্যাট আপনার তারা ঠিক করে দিয়েছে কিছু ফ্রন্ট লাইনারদেরকে আগে দিতে হয়, তারপর ওটা ওয়াচ করতে হয়, এবং ওয়াচ করার পরে আপনার যেটা WHO গাইডলাইন ফলো করে তারপর আপনার ব্যাস ইনকুলেশন শুরু করা হয়। ওটা যখন শুরু হবে তখন সবাই নিবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী আর যারা আছেন সবাই, আমরা সবাই নিব। বেক্সিমকো এই টিকাদান কর্মসূচির সঙ্গে কিভাবে সম্পৃক্ত হলো, কেন সম্পৃক্ত হলো? বেক্সিমকো এই টিকাদান কর্মসূচির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কি সরকার থেকে অনুরোধ এসেছিল? না, এটার জন্য সরকার থেকে আসলো না। যখন আপনার আমরা শুনলাম যে ইন্ডিয়াতে অ্যাস্ট্রাজেনেকা টিকাটা তৈরি হবে, আমরা সেরাম ইনস্টিটিউট করবে, আমরা তখন সেরাম ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেছি এবং আমরা বলেছি যে তোমরা, প্রথম আমরা যেটা বলেছিলাম যে তোমাদের টিকা যে তোমরা বানাইতেছো, আমরাও টিকা বাংলাদেশে তৈরি করতে চাই, সেটা সম্ভব কিনা। আমরা অ্যাস্ট্রাজেনেকার সাথেও যোগাযোগ করেছিলাম, কিন্তু অ্যাস্ট্রাজেনেকা আর সেরাম ইনস্টিটিউট বললো যে না, ওটা সম্ভব না। তারা অ্যাস্ট্রাজেনেকা বললো তারা হোল পৃথিবীতে তারা একটা সিলেকশন করে ফেলেছে অলরেডি, কোন কোন দেশে তারা তৈরি করবে এবং কাদের মাধ্যমে তৈরি করবে। তারপর আপনার সেরাম ইনস্টিটিউটের সাথে যখন আমরা যোগাযোগ করলাম, তো আমরা বললাম ঠিক আছে, যদি তৈরি না করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের জন্য তোমরা টিকা আমাদেরকে দেবে কেনা। তখন তারা বললো যে এখন তো আমরা টিকা দিতে পারবো না, এখন পরে আমরা দেব, যখন সকলকে দিব আমরা তখন দিব, প্রথম ধাপে আমরা দিতে পারবো না। তখন আমি বললাম যে না, প্রথম ধাপে কেন দিতে পারবো না, আমরা চাই। কিন্তু আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশে যেন টিকা, এখন যেরকম এখন হয়েছে, টিকাটা আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন সব জায়গায় কিন্তু টিকা নিয়ে আপনারা দেখতেছেন যে একটা টিকা ন্যাশনালিজম শুরু হয়ে গেছে। তো আমরা তখন বেক্সিমকো থেকে এটা আমরা আগেই কিন্তু অ্যান্টিসিপেট করেছিলাম যে এটা হইতে পারে, যার জন্য আমরা আপনার সেরাম ইনস্টিটিউটকে অ্যাপ্রোচ করলাম। তারপর অনেক ওদের সাথে আমরা চেষ্টা করে ফাইনালি তারা বললো যে ঠিক আছে, আমরা তোমাদেরকে টিকা দেবো কি দেবো না জানি না, কিন্তু বাংলাদেশের জন্য তোমাদেরকে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরশিপ দিতে পারি, কিন্তু আমরা অলরেডি কিন্তু আমাদের প্রোডাকশন ফ্যাসিলিটি, জি জি না না, এটা ভেরি ইম্পর্টেন্ট, জি, আমাদের প্রোডাকশন ফ্যাসিলিটি এক্সপ্যান্ড করতে হবে, এটার জন্য তোমাকে আমাদের সাথে বিনিয়োগ করতে হবে। অ্যাডভান্স বিনিয়োগ যদি তোমরা করতে রাজি আছো তাহলে আমি তোমাকে ডিস্ট্রিবিউটরশিপ দিব। আমরা তখন রাজি হয়ে আমরা কিন্তু অগ্রিম ওদের সাথে বিনিয়োগ করেছি টাকা, আমরা এটার অ্যানাউন্সমেন্টও দিয়েছি, তারপর আমরা ডিস্ট্রিবিউটরশিপটা পেয়েছি। এখানে সরকারের কোনো কিছু নাই, যে কোনো কোম্পানি গিয়ে চেষ্টা করে যদি বিনিয়োগ করতে রাজি থাকতো তাহলে পেতে পারতো, আমরা সেই উদ্যোগটা নিয়েছি, তার জন্য আমরা পেয়েছি। জনাব সালমান এফ রহমান, আপনি তো প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাও বটেন এবং আপনি মন্ত্রীর পদমর্যাদা একজন সংসদ সদস্য বটে। আপনি সরকারের পক্ষ থেকে এই আলোচনাটা না চালিয়ে বেক্সিমকোর পক্ষ থেকে আপনি আলোচনাটা কেন চালালেন? মানে মাঝখানে বেক্সিমকো আনাটা কি দরকার ছিল? মানে দিস ইজ আপনার অ্যাজ ইউ নো, নিয়মটা হইল যে যখনই কোনো দেশে আপনাকে ওষুধ যখন ইম্পোর্ট করতে হয়,
ইউ নিড এ লোকাল এজেন্ট। এটা হলো আপনার ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। বেক্সিমকো 60টা দেশে আমরা কিন্তু রপ্তানি করি। আমরা কিন্তু ডাইরেক্টলি সরকারের সাথে কিন্তু আমরা ডিল করতে পারি না। প্রত্যেকটা দেশেই আইদার ম্যানুফ্যাকচারিং প্রসেস নিজে থাকতে হয়, অথবা আপনাকে একটা ডিস্ট্রিবিউটরশিপ অথবা একটা লোকাল এজেন্ট তাকে অ্যাপয়েন্ট করতে হবে। দিস ইজ দ্য নিয়ম। নিয়মটা কারণটাও ইজ ভেরি ভেরি সিম্পল। আপনার যখন আমি একটা বিদেশি একটা ওষুধ দেশে আনলাম, দেশীয় কাউকে সেই ওষুধের দায়িত্ব নিতে হয়। সামথিং যদি কোনো সামথিং গোজ রং, তাহলে দেশি ড্রাগ কন্ট্রোল কার সাথে যোগাযোগ করবে? তো লোকাল এজেন্টের সাথে যোগাযোগ করবে। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। তো বাংলাদেশ গভর্নমেন্ট ডাইরেক্টলি, পরে আমরা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পরে আমরা ডেফিনেটলি বাংলাদেশ গভর্নমেন্ট হয়ে আমরা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা তখন যোগাযোগ করলাম এবং বললাম আমাদেরকে তুমি আগে অগ্রিম অর্ডার তুমি আমাদেরকে দাও। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আরো আসব, শুধু একটি প্রশ্ন করে এখন আমি জনাব ফরহাদ মাজারের কাছে যেতে চাই, যে প্রশ্নটি হচ্ছে এরকম, এটা আপনার জন্য বিজনেস না সিএসআর, এই ভ্যাকসিন আনা এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা? না, ডেফিনেটলি বিজনেস। বিজনেস। ওকে, আমি আসতেছি আপনার কাছে। জনাব ফরহাদ মাজার, আপনি টিকা দেওয়া নিয়ে কথা বলছেন, বিরোধিতা করছেন এবং সেটা নিয়ে মানুষকে সাবধান করছেন, কারণ এটাকে কি আপনি ভারতীয় টিকা মনে করছেন? আপনি বলছেন যে এটি অক্সফোর্ডের টিকা না, এটি ভারতের টিকা, সেই কারণে? নাকি আপনি আসলে টিকা দেওয়ার প্রক্রিয়া বা টিকা বিষয়টারই আপনি বিপক্ষে? কারণ আপনি প্রথম দিকে যখন বাংলাদেশে করোনা ভাইরাস আসছিল, আপনি করোনা ভাইরাসের এবং তার টিকা, এই পুরো ব্যাপারটা নিয়েই আপনি আসলে প্রশ্ন তুলেছিলেন। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি আসলে কেন টিকা দেয়ার বা এই টিকাটার অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটা আমরা বলছি অ্যাস্ট্রাজেনেকার টিকার বিরোধিতা আপনি করছেন। আচ্ছা, প্রথমত টিকা বিরোধিতা করার তো কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে না? আমাদের ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন আমাদের লাগবে, এবং আমার বিরোধিতা মোটো টিকা বিরোধিতা না। সেটা হচ্ছে যে টিকা দেবার নামে বা কোভিড-19 এই পুরো করোনা ভাইরাস ইনফেকশনের নামে যে একটা বিশেষ একটা শক্তি, যে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং তার সঙ্গে আরো কিছু এজেন্সিগুলো জড়িত হয়ে সারা পৃথিবীতে যে একটা নিয়ন্ত্রণের একটা যে ব্যবস্থা গড়ে তুলেছে, তাকে ক্রিটিক্যালি হাজির করাটা আমি আমার কর্তব্য মনে করেছি। ফলে কি টিকার প্রশ্নটা আলাদা প্রশ্ন, আপনাকে তো পরিষ্কার করে বলছি, তার সঙ্গে আমার বিরোধিতার কোনো প্রশ্ন আসছে না। এবং সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্ট দরকার, এই ব্যাপারে কোনো রকম আপনার তর্ক নেই, মানে আপনার কোনো তর্ক নেই। এখন ধরুন আমি যদি আজকে এই যে ক্রিটিক্যাল কথাটা যদি আমরা বুঝাতে চাই, তাহলে দেখাবো কিছু ইনফরমেশন আমাদেরকে জনগণের কাছে হাজির করতেই হবে। যেমন আপনি বারবার বলছেন এটা অ্যাস্ট্রাজেনেকার টিকা, এটা অ্যাস্ট্রাজেনেকার টিকা না, এটা মূলত এটাকে আবিষ্কৃত হয়েছে এটা অক্সফোর্ড, এবং অক্সফোর্ড এর আগে পেনিসিলিন আবিষ্কার করেছে, এবং তারা সবসময় চেয়েছে যে এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে মানুষের এটা উপকারের জন্য এটা পেটেন্ট ছাড়া যত কম খরচে লোকের কাছে পৌঁছানো যায়। ফলে আপনি এর আগেও যেটা আমি একটু আগে যে সালমা সাহেব যে কথাটা বলেছেন যে তারা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা দিতে চায়নি, আমি এই তথ্যকে চ্যালেঞ্জ করি তাকে। কারণ অ্যাস্ট্রাজেনেকা এটা আজকে যেতে আমরা যে কম্পালসারি লাইসেন্সিং যেটা আছে, সেই কম্পালসারি লাইসেন্সের অধীনে এটা আমাদের জন্য একটা সাংঘাতিক অপরচুনিটি ছিল যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি আপনি বাড়ানো, মানে অক্সফোর্ডের সঙ্গে যোগাযোগ করলেই আমরা এই টেকনোলজিটা পেতে পারতাম। আমরা যেখানে দুর্বল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, সেটা হচ্ছে যে আমাদের গবেষণা যে টাকাটা দরকার, বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগটা আমাদের কাছে নাই। ফরহাদ ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি যে সালমান ভাই নিশ্চয়ই এটা জবাব দিবেন যে তিনি বেক্সিমকো থেকে কেন সরাসরি অক্সফোর্ডের সাথে যোগাযোগ করেন নাই, কিন্তু আমরা তো দেখছি এটা পাকিস্তান করে নাই, থাইল্যান্ড করে নাই, দক্ষিণ এশিয়ার কোনো দেশই করে নাই। সবাই কি মানে এটা করে নাই, না সবাইকে দেয় নাই, মানে ব্যাপারটা কি রকম আসলে? না না, আমরা তো এটা অস্বচ্ছ। ফলে আমি যেটা ট্রান্সপারেন্ট না, যে তথ্যগুলো, সেই তথ্যগুলোতে জনগণকে জানানো আমার কর্তব্য না? এটা তো আপনার কর্তব্য যে মিডিয়া পার্সন হিসেবে। ফলে আমাদেরকে জনগণকে তো এটা জানাতে হবে। ফলে আমরা মনে করি যে আজকে এই যে আপনার কম্পালসারি লাইসেন্সিং বলে ট্রিপস একটা অলরেডি একটা আইন আছে, যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ তার ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য এবং এই ধরনের ইমার্জেন্সির জন্য এটা তারা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে আমরা একটা কোম্পানিকে, একটা ফরিয়া কোম্পানিকে বাইরে থেকে আনতে দিচ্ছি ভ্যাকসিন, এটা বাংলাদেশের জন্য এটা একটা স্ক্যান্ডাল। এটা একটা স্ক্যান্ডাল। আমি এক সেকেন্ড আপনাকে থামাই। সালমান ভাই, আপনি কি 1 মিনিট একটু এটা রেসপন্স করবেন যে আপনি ফরহাদ ভাই বলছেন যে এটা একটা স্ক্যান্ডাল, বাংলাদেশ এটা করেছে? অ্যাকশন নিতেছি ফরহাদ মাজার সাহেব,
আপনি এরকম কথা বলতে পারেন না, যাকে আপনি চ্যালেঞ্জ করেছেন যে আমি কন্ট্যাক্ট করি নাই। ইউ ওয়ান্ট টু সি প্রুফ দ্যাট আমি অ্যাস্ট্রাজেনেকার সাথে কন্ট্যাক্ট করেছি। এন্ড ডোন্ট মিসলিড দ্য পিপল বাই টকিং অ্যাবাউট কম্পালসরি লাইসেন্স। আপনি ট্রিপসে যে কম্পালসরি লাইসেন্সের কথা বলতেছেন, সেটার প্রসিজারটা জানেন আপনি? হোয়াট ইজ দ্য প্রসিজার? আপনি লোকজনকে কনফিউজ করবেন না, মিথ্যা কথা বলবেন না প্লিজ। আচ্ছা, আপনি সালমান ভাই ফ্যাক্ট রিমেন্স যে আপনি উত্তেজিত হবেন না। আমি তো উত্তেজিত হচ্ছি না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি বাংলাদেশে, আমি তো বলি নাই আমি আপনাকে মিথ্যাবাদী বলি নাই। আমার মনে হয় যে সালমান ভাই যোগাযোগ করেছি, আপনি বলতেছেন আমি যোগাযোগ করি নাই। জনাব সালমান আমি আপনাকে করেছেন। জি 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 আমি সালমান রহমান কি করেছেন কি করেন নাই এটা আমি কন্টেন্ট করছি না, আমি প্রশ্ন নয়। আপনি অক্সফোর্ড আপনি যোগাযোগ করে থাকেন, মিডিয়াতে আসতো জানতো, ফাইন, ফেয়ার এনাফ। আপনি যে করে থাকেন সেটা পরে কথা, যখন জানবো তখন আমি দেখবো। কথা হচ্ছে যে আমরা তো এটা অক্সফোর্ডের আবিষ্কৃত একটা টেকনোলজি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আমরা টেকনোলজি ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের বিনিয়োগ নাই, পয়সা নাই, আমাদের সাইন্টিফিক দুর্বলতাগুলো আছে, এবং এই ব্যাপারগুলো কে সহায়তা করার জন্য টিপসের অনেক অ্যাডভান্টেজ। আমি একজন ফার্মাসিস্ট বলতে ভুলে গেছেন সালমান সাহেব, এবং টিপস নিয়ে আমি কাজ করেছি দীর্ঘদিন। না আপনি দয়া করে উত্তেজিত, দয়া করে আপনি যদি কম্পালসরি লাইসেন্স সম্বন্ধে জানতে চান তাহলে সালমান সাহেব আমাকে আমার মনে হয় দুইজন একসাথে কথাটা বললে ফরহাদ ভাই আপনি কথা শেষ করেন, আমরা সালমান ভাইকে আবার শুনবো। জি ফরহাদ ভাই বলেন। আমি বলছি যে দয়া করে কেউ কাউকে চ্যালেঞ্জ করা দরকার না। আপনি তথ্য বলবেন, ফেয়ার বলবেন, আমি করেছি, স্ট্রেট হয়ে গেল। রাইট ফরহাদ ভাই জি ফরহাদ ভাই আপনি শেষ করেন। দুই নাম্বার রাইট। তাহলে আচ্ছা, সেকেন্ডলি শেষ করছি আমি। এটা একটা, প্রথমত এটা তো হলো যে একটা ক্যাপাসিটি বিল্ডিং এর বিরাট সুযোগ। সেকেন্ডলি আমি টাকা দিচ্ছি, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা আমি দিচ্ছি, টাকা বাংলাদেশ সরকার দিচ্ছে, এটা সালমান রহমান সাহেব দিচ্ছেন না। সেই টাকা আমি দিচ্ছি, কিন্তু আপনি ব্যবসা করতেছেন সালমান রহমান। এটার তো কোনো যুক্তি হতে পারে না। এটার কি যুক্তি আমাকে আপনি বুঝিয়ে বলেন? আমি বাংলাদেশের নাগরিক, আমার টাকা আপনি ব্যবহার করবেন ব্যবসা করার জন্য, মুনাফা করার জন্য। আমার মনে হয় যে সালমান রহমান সাহেব এটারও জবাব দিবেন, কিন্তু আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে, মানে ফরহাদ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, তো ফরহাদ ভাই বাংলাদেশে ব্যবসাটা আসলে কেমনে হবে? ধরেন আমি যে পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করব, আমাকেও তো পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করতে হবে, লোন নিয়ে বা যাই করি, আমি তো ব্যবসা পাবলিকের টাকা নিয়েই করব, তো করব না আমি ব্যবসা? বাইরে কি হওয়া উচিত ছিল? আপনি যেখানে ভ্যাকসিনটা আপনি আনবেন, একটা বাইরে থেকে আপনি আনছেন, আপনি যদি সেই ব্যবসাটা আপনি করতে চান, তো সেটা আপনাদের সিম্পলি এটার জন্য ব্যবসা করতে হবে। আমি তো বলছি যে আপনার অন্যান্য যে অপরচুনিটি গুলো আছে, আপনি আছে। সেকেন্ড আরেকটা আমি তথ্য দিই, আমি একটা বলে দিই। আপনি লোকাল একটা এজেন্ট লাগবে। তাহলে বাংলাদেশ সরকারের তো একটা লোকাল এজেন্ট আছে। আমাদের ফার্মাসিউটিক্যালতে সরকার ওন করে একটা ফার্মাসিউটিক্যাল আছে আমাদের ইন্ডাস্ট্রি, রাইট? তাহলে লোকাল এজেন্ট তো বাংলাদেশ সরকারই হতে পারে, রাইট? আমি ফরহাদ ভাইয়ের সাথে একমত। এই দুইটা প্রশ্নের একটু জবাব দিবেন সালমান ভাই, যে লোকাল এজেন্ট তো সরকারের একটা আছে, সেইটা কেন ইনভলভ হলো না? এবং উনি বলছেন যে ব্যবসা আপনি কেন করবেন আমরা ট্যাক্সের টাকা দিলে? আচ্ছা, আমি একটা জিনিস প্রথম ক্লিয়ার করতে চাই, এখানে দুটো ব্যবসা। আমার আরেকটা প্রশ্ন আছে, খালেদ আলম ভালো ব্যবসা করতে, তাহলে আমি উত্তরটা ঠিকমতো হবে। এটা এই যে আপনি দিচ্ছেন, এই যে 600 টাকা, এই যে আপনি এই যে 60 মিলিয়ন এই যে আপনি দিচ্ছেন তাকে, এটার জন্য কিন্তু কোনো টেন্ডার হয় নাই। ওকে, আমার মনে হয় যে এটা ব্যবসার সাথে, আমার মনে হয় শেষ করি। এবং সেটা যখন দেওয়ার পরে, সেই টাকাটা দেবার পরে আপনি মাত্র পরে বসে আপনি ক্যাবিনেটে রিট্রোঅ্যাক্টিভ এটাকে পাস করছেন। তা এগুলো তো বলতে হবে পিপলকে আমাদের, এটা কেন এটা হবে? আপনি যদি মনে করেন যে সালমান রহমানকে দিবেন, তিনি এটা কম্পিট করবেন, আর 10 জন আরো বাংলাদেশে আরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, আপনি তাদেরকে বঞ্চিত কেন করবেন? ওকে, আমার মনে হয় যে প্রশ্ন পরিষ্কার। জনাব সালমান রহমান, আপনার রেসপন্স শুনতে চাই। এখানে আপনারা দুটো জিনিস খুব কেয়ারফুল হইতে হবে আপনাকে। there are two type of, আমরা কিন্তু প্রেস রিলিজ দিয়েছিলাম, there is two type of business here. one is সরকারি, যেটা সরকার ফ্রি দিবে, আরেকটা হলো প্রাইভেট, যেটা প্রাইভেট। আমার কথাটা হলো সরকার যেটা করতেছে সেখানে আমাদের কিন্তু কোনো ব্যবসা নাই। সরকারকে আমরা শুধু লোকাল এজেন্ট হিসাবে we are giving them the, আমরা এনে দিয়েছি। ইনফ্যাক্ট আমাদেরকে তো সবাইকে থ্যাঙ্কস দিতে হবে। আজকে যদি আমরা এটা না করতাম, তাহলে আপনার
today we would be in the same position as Korea and Japan and other আপনার যে থাইল্যান্ড এখন আজকে অ্যানাউন্স দিয়েছে জুনের আগে তারা দিতে পারবে না। আমরা কিন্তু ফার্স্ট টাইম আমরা কিন্তু লঞ্চের সাথে সাথে আমরা কিন্তু 70 আপনার 7 মিলিয়ন আমাদের 70 মিলিয়ন আমাদের এখন ভ্যাকসিন আমাদের দেশে চলে এসেছে। এখন আমার যেটা কথা উনি যে বলতেছেন লোকাল এজেন্ট, আচ্ছা আপনি বলেন টয়োটা গাড়ির যে লোকাল এজেন্ট আছে সেটা সরকার ঠিক করে দিবে? এটা মহা মুশকিলের কথা। সেরাম ইনস্টিটিউট বানাইতে সরকার ঠিক করে দিবে কে এজেন্ট হবে, আর সেরাম ইনস্টিটিউট ওটা মেনে নিবে না। কিন্তু সালমান ভাই প্রশ্ন সেটা না, সালমান ভাই প্রশ্ন সেটা না, ফরহাদ ভাই প্রশ্ন হচ্ছে সরকারের একটা ড্রাগ এজেন্সি থাকা সত্ত্বে তাদের মাধ্যমে অ্যাপ্রোচ করা হয়েছিল কিনা সেরামকে? ডেফিনেটলি করা হয়েছে। সরকার তো আপনার অক্সফোর্ডকে অ্যাপ্রোচ করেছে, আপনার অক্সফোর্ড জেনেকাকে করেছে, ফাইজারকে করেছে। উনি যেটা কথাটা বলতেছেন না, উনি গ্যাভি আর কোভ্যাক্সের কথা বলতেছেন না। সরকারের সাথে যেটা মেন জিনিস থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং এজেন্টের যা হয়েছিল থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রিজে যে গাভি আর কোভ্যাক্স দে হ্যাভ অ্যারেঞ্জ কে তারা থার্ড ওয়ার্ল্ড কে দিবে, এন্ড সরকার তাদের সাথে ডিল করেছে যে তা ঠিক আছে যখন তোমরা দিবা আমরা নেব। কিন্তু সরকার কি করেছে? সরকার বলছে আমরা কোভ্যাক্স আর গাভির জন্য বসে থাকবো না। অন্যান্য দেশ সব বসে আছে, থার্ড ওয়ার্ল্ড আফ্রিকার সব কান্ট্রি যতগুলি গরিব দেশ আছে সব কোভ্যাক্স আর গাভির জন্য বসে আছে। সরকার ডিসাইড করলো ইন এডিশন টু গাভি এন্ড কোভ্যাক্স আমাকে কিন্তু আরো ব্যবস্থা, নিজস্ব ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমি নিজে টাকায় যদি পারি আমি কিনতে পারবো। আরে বাবা, নিজে টাকায় সবাই নিজে টাকা এখন কিনতে চাচ্ছে, কেউ পারতেছে? আর ওই টেন্ডারের কথা বলতেছেন। হোয়াট ডু ইউ টক অ্যাবাউট টেন্ডার? দিস ইজ এ সেরাম ইনস্টিটিউট ছাড়া কেউ এটা দিতে পারবে না। উনি কার মাধ্যমে আমি টেন্ডার করব? না, সেরাম ইনস্টিটিউট ছাড়া কেউ দিতে পারবে না। কিন্তু সালমান ভাই এটা যদি ব্যবসা হয়, আপনার অন্য ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা সমান সুযোগ পেয়েছিল কিনা, এটা একটা লেভেল প্লেইং ফিল্ড ছিল কিনা, নাকি আপনি একলা ব্যবসাটা করলেন? I don't understand that if there is a Toyota car which is a special car, ধরেন একটা টয়োটা গাড়ি শুধু টয়োটা বানায় আর ওই গাড়ি কোনো কেউ বানায় না, আর আপনারকে ওই গাড়ির প্রয়োজন আছে কোনো একটা কাজের জন্য, আর সে টয়োটা গাড়ি আপনি কেউ বানায় না, আর টয়োটার আপনার লোকাল এজেন্ট একজন আছে, আপনি কার মধ্যে টেন্ডার করবেন? Will you go direct to Toyota and say আমার এই গাড়ি দরকার, তুমি আমাকে দিবা কিনা, নাকি আপনি টেন্ডার করবেন? কি এরকম কথাগুলি মানে একটু ডোন্ট কনফিউজ দি পাবলিক জাস্ট ফর দ্য সেক অফ। আমি তো পাবলিক, আচ্ছা আমি পাবলিক কনফিউজ করছি না। আপনার উত্তেজনা দেখে আমি বুঝতে পারছি। সালমান সাহেব শুনুন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা সেকেন্ড সালমান ভাই, আপনি শেষ করতে ফরহাদ ভাই একটা সেকেন্ড সালমান ভাই আপনি বলা কি শেষ হয়েছে? তাহলে ফরহাদ ভাই কারণ দুজন একসাথে বললে এটা শোনাটা মুশকিল। জি আপনি শেষ করে দেন। আচ্ছা বুঝতে জি জি আমি একটা জিনিস বলি, এটা ব্যাকগ্রাউন্ডটা। অক্সফোর্ড ইউনিভার্সিটি এটাকে আবিষ্কার করলো। আবিষ্কার করার পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলল যে আমাদেরকে এই জিনিসের জন্য we need a manufacturer, we need a drug company। তাহলে তো আমি প্রশ্ন করতে পারি অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাস্ট্রাজেনেকাকে দিল কেন? এতগুলি কোম্পানি আছে, অ্যাস্ট্রাজেনেকাকে দিল কেন? অক্সফোর্ড টেন্ডার করছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি যে কাকে দেওয়া হবে? অক্সফোর্ড জেনেকাকে দিল কেন? সালমান ভাই আপনি আমাকে একটা বিষয় পরিষ্কার করেন। সালমান ভাই আপনি আমাকে একটা বিষয় পরিষ্কার করেন অক্সফোর্ডে আসার আগে। ফরহাদ ভাই একটা সেকেন্ড, আপনি বলতে চাচ্ছেন যে টয়োটার যদি একটা বিশেষ গাড়ি কাউকে নিতে হয় এবং তার পরিবেশকের কাছ থেকে বাংলাদেশ নিবে সেটা ঠিক আছে, কিন্তু সেরামের পরিবেশক তো বেক্সিমকো ছিল না এইটা নেয়ার আগ পর্যন্ত। ছিলাম, হইছি তো, টাকা দিয়ে হইলাম না, সেটা তো আপনি হইছেন, সেটা তো আপনি হইছেন পরে। আপনার আমি স্কয়ার কে বাধা কেউ দিছে? ইনসেপ্টাকে কেউ বাধা দিয়েছিল? তারা হয় নাই কেন? ওকে, আমার মনে হয় যে এই বিষয়টা পরিষ্কার। ফরহাদ ভাই আমি উদ্যোগ নিয়ে একটা ভালো কাজ করেছি, ওটার জন্য আমাকে ক্রিটিসাইজ করতেছেন না। সেটা হচ্ছে প্রশ্ন, আমাদের কাছে বিষয়গুলি পরিষ্কার হওয়া দরকার। ফরহাদ ভাই আমার মনে হয় আপনার বক্তব্য আপনি পরিষ্কার করছেন। ফরহাদ ভাই একটু আপনার আর কোনো এই বিষয়ে প্রশ্ন আছে কিনা? থাকলে আমরা আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে। জি জি, আমি যদি
সরকারের একজন প্রাইভেট ইন্ডাস্ট্রি এবং ইনভেস্টমেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার হই থাকি সরকারের, তাহলে এখানে নৈতিকভাবে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে সালমান সাহেব এটা কি করে করলেন যে আমি সরকারি উপদেষ্টা, সরকারকে আমি ব্যবহার করলাম আমার ব্যবসার জন্য। আপনি কমপ্লিটলি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের সঙ্গে বেইমানি করেছেন। আপনি সমস্ত ফরহাদ ভাই, এটা করা উচিত ছিল না। ফরহাদ ভাই, এটার জবাব নিশ্চয়ই সালমান সাহেব দিবেন। আমি আপনাকে কি আমি আপনাকে দিতে চাই যে সেটা কিন্তু একটা আলাদা প্রশ্ন। একজন ব্যবসায়ী, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সালমান এফ রহমান, তার সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা একটা সরকারি রাষ্ট্রীয় পদে থাকা, সেটার প্রশ্ন আলাদা। আপনি আবার যদি আমি টিকায় ফিরে আসি, টিকার ক্ষেত্রে সালমান এফ রহমান যা দাবি করছেন সেই বিষয়টা কি আপনি একমত কিনা, নাকি সেটা নিয়ে আপনার প্রশ্ন আছে? সেই বিষয়টা তিনি বলছেন যে সেরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ড সেই টিকাটা উৎপাদনের দায়িত্ব দিয়েছিল, পরিবেশক হিসাবে সালমান এফ রহমানকে ইনভেস্ট করে বেক্সিমকো কোম্পানির মাধ্যমে তাদের পরিবেশক হতে হয়েছে, সরকার তাদের কাছ থেকে সেই পরিবেশনার ভার বুঝে নিয়েছে। এই ব্যাপারটা কি আপনি কনভিন্স? না, আমি কনভিন্স না। তো আমার কাছে আমি মনে করি যে এটা যতক্ষণ পর্যন্ত না তিনি আমাকে ট্রান্সপারেন্টলি এসব দলিলপত্র না দেখাবেন, আমি তার ব্যাপারে কনভিন্স হব না কখনোই। কারণ আপনি তো এখানে তো আমার যে পুরো নেশনের ক্যাপাসিটি, আমার ন্যাশনাল সিকিউরিটি এবং আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির পুরো সেক্টরের ইন্টারেস্ট জড়িত। ফলে সালমান রহমানকে এটা দেখাতে হবে যে তিনি কখন কি করেসপন্ডেন্স তিনি করেছেন অক্সফোর্ডের সঙ্গে এবং অক্সফোর্ড কি উত্তর দিয়েছে। এক নাম্বার। দুই নাম্বার, যে দাঁড়ান শেষ করি আমাকে। দুই নাম্বার, তিনি আমাকে চ্যালেঞ্জ করেছেন যে আমি ট্রিপস এবং আপনার এই যে কম্পালসারি লাইসেন্সিং জানি কিনা। তাহলে তিনি আমাকে দেখাতে হবে যে এই যে আন্তর্জাতিক যে বিধান আছে, যে বিধানের অধীনে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর, বাংলাদেশ সরকার অতি অনায়াসে এটা তার নিজে উৎপাদন করবার কম্পালসারি লাইসেন্সিং, মানে আপনি যদি এটা দরকার পড়ে আপনি এখানের জন্য দেশের এরকম এই ধরনের পরিস্থিতিতে আপনি এটা ওই কোম্পানির অনুমতি ছাড়াও আপনি এটা উৎপাদন করতে পারেন। তাহলে এগুলো তো বললে লাভ হবে না আমাদেরকে। আমি সালমান সাহেবকে মনে করছি আমরা সকলে বাংলাদেশে কিছু জানি না, এগুলো চ্যালেঞ্জ করলে হবে না। তিনি আমাকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন এটাকে আমি খুব অভদ্রভাবে মনে করি। উনি একটা সরকারের একটা উপদেষ্টা, কিন্তু আমাকে বুঝাবেন দরকার হলে। আচ্ছা, আমি যদি ফরহাদ ভাই শেষ করুক, সালমান ভাই বলেন। ফরহাদ ভাই শেষ করুক। জি, ফরহাদ ভাই শেষ করলে বলেন। এবং তিনি আমার শেষ লাইনটা বলুন সালমান ভাই। ফরহাদ ভাই শেষ করুক, তারপর আপনি বলেন। ফরহাদ ভাই শেষ করুক। জি সালমান ভাই আপনি বলেন, ফরহাদ ভাই শেষ করুক। ফরহাদ ভাই শেষ করুক, তাহলে আপনি পুরোটাই বলেন। ফরহাদ ভাই শেষ করুক। আচ্ছা, এখন সালমান সাহেব যদি সত্যিকার অর্থে যদি মনে করতেন যে এটা একটা অনেস্ট আলোচনা, তাহলে তিনি একটা কথাই বলতেন যে বাংলাদেশের পুরো সমস্যার একটা মূল গোড়াটা হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট না, আমরা অস্বচ্ছ না, আমরা একটা ডেমোক্রেটিক। আমার মনে হয় ফরহাদ ভাই আপনার পয়েন্ট পরিষ্কার। সালমান ভাই আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আসলে ট্রান্সপারেন্সির জায়গা। আমি বলি হোয়াট ইজ কম্পালসরি লাইসেন্স। কম্পালসরি লাইসেন্স ইজ যে একটা বিদেশি কোম্পানি ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকা, উনি বলেছেন, আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করি নাই, আমি অ্যাস্ট্রাজেনেকার সাথে যোগাযোগ করেছি। আমি বারবার বলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি যে সত্যটা স্বীকার করলেন তার জন্য ধন্যবাদ দিচ্ছি আপনাকে। আমি প্রথমেই বলেছি, স্বীকার করার কি আছে? আপনি ইউ আর পুটিং ওয়ার্ডস ইন মাই মাউথ। ওকে জি সালমান ভাই আপনি কন্টিনিউ করেন। মহিউদ্দিন খালেদ, জি, হোয়াট ইজ কম্পালসরি লাইসেন্স? একদম আপনাকে কনফিউজ করা হচ্ছে। কম্পালসরি লাইসেন্স ইজ দ্যাট ফাইজার একটা ওষুধ আবিষ্কার করেছে, ঠিক আছে? আবিষ্কার করার পরে প্যাটেন্ট করে ফেলেছে, তো ওর 25 বছর প্যাটেন্ট আছে। নাও নো আদার কান্ট্রি ক্যান প্রডিউস ইট বিকজ ওর প্যাটেন্ট আছে। And compulsory license is not only for least developed countries, it is for any country. এখন একটা ন্যাশনাল ইমার্জেন্সি হয়ে গেল, ঠিক আছে? এখন আমার দেশে সেই প্যাটেন্টেড ওষুধ বানানোর শক্তি আছে, ফর্মুলাটা আছে। আমি এই দেশে আমার ফ্যাক্টরি আছে যে ওই ওষুধটা আমি বানাইতে পারি। তখন আমি ট্রিপস অনুযায়ী কম্পালসরি লাইসেন্স নিয়ে সরকার বলতে পারে যে তোমার প্যাটেন্ট আমি মানি না, তোমার প্যাটেন্ট আমি ভঙ্গ করলাম, আর আমি তোমার থেকে কম্পালসরি লাইসেন্স নিয়ে আমি আমার অমুক কোম্পানিকে দিয়ে দিলাম যে তুমি বানাও। ওকে, এখন অক্সফোর্ড জেনেকার যে ওষুধ, ওর ফর্মুলা, ওই ভ্যাকসিনটা কেমনে বানাবো? বাংলাদেশে কোনো কোম্পানির কাছে আছে যে সরকার যে কম্পালসরি লাইসেন্স দিবে? উনি বলে দিলেন যে কম্পালসরি লাইসেন্স দিল না কেন?
এখানে is there any company who has the knowledge? ওকে সালমান ভাই, Serum এই Institute সালমান ভাই সালমান ভাই এই বিষয়টা পরিষ্কার, আমাদের অনেকগুলি প্রশ্ন নিয়ে ডিল করতে হবে, এই বিষয়টা পরিষ্কার, কম্পালসারি লাইসেন্স পরিষ্কার। সেরাম ইনস্টিটিউট যে বানাইতেছে, কেমনে বানাইতেছে, ওকে ফর্মুলা বানানো, টেকনোলজি সবকিছু কিন্তু অ্যাস্ট্রাজেনেকা ওকে দিয়েছে, কেমনে এমনি বানাইতেছে। ওকে ওকে, ফেয়ার এনাফ। এখন আপনি একটু বলেন সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি মনে করেন কিনা, যে বেসরকারি শিল্প এবং বিনিয়োগ? আমি একদমই মনে করি না যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। যেহেতু সরকারের যেটা আছে, সরকার এটা করতেছে। আমরা যে ব্যবসা করতেছি, আমরা প্রাইভেট যখন বিক্রি করব, প্রাইভেটকে যখন সরকার অনুমোদন দিবে প্রাইভেট বিক্রি করা, তখন আমি প্রাইভেট বিক্রি করব। কিন্তু সালমান ভাই, এইটা কি একটা, মানে এইটার কি আর কোনো এরকম আর কোনো উদাহরণ আছে যে ধরেন এখন শেখ হাসিনা চাইলে তো বাংলাদেশে অনেক রকম ব্যবসা করতে পারেন, কিন্তু তিনি কি ব্যবসা করবেন বা করাটা ঠিক হবে আলাদা আলাদা বলে এরকম? না, সেটা তো ইজ নট দ্য কোশ্চেন। আমার কথাটা হলো আমি কিন্তু তার জন্য আমি মন্ত্রী হই নাই, আমার মন্ত্রীর মর্যাদা আছে, কিন্তু আই এম নট এ মিনিস্টার। তো আপনি কি বলতেছেন যারা মেম্বার অফ পার্লামেন্ট আছে তারা কি ব্যবসা করতেছে না? আমি তো ক্যাবিনেট মিটিং অ্যাটেন্ড করি না, আমি তো ওথ অফ সিক্রেসি নেই নাই। যেদিন আমি নিব আপনার কনস্টিটিউশন অনুযায়ী I will have to resign from all my posts, all my directorship. ওকে, ফরাদ ভাই, আপনি আপনার এই বিষয়ে আমার আরেকটা নতুন প্রশ্ন ছিল, আমি প্রশ্নতে আসলে আগাইতে পারতেছি না। কম্পালসারি লাইসেন্স নিয়ে আপনার কথা আমরা একটু শুনতে চাই জনাব ফরাদ মজার। আরেকটি কথা আমি শুনতে চাই যে আপনি যেহেতু ফেসবুকে যে বলাটা, সেই বলাটার ক্ষেত্রে আমরা হয় না, আপনি একজন সুলেখক, আপনি বাক্য বা শব্দ নির্বাচনে যে জোর দিচ্ছেন, সেই জোরটা কি ভারতীয় ভ্যাকসিন উপহার দেওয়া, নরেন্দ্র মোদী, হিন্দু মুসলমান সম্পর্ক, এগুলির উপরে জোর বেশি দিচ্ছেন? মানে পরে এরকম মনে হচ্ছে, মানে পপুলিস্ট জায়গা। দেখুন, হ্যাঁ নিশ্চয়, ঠিক আছে, ভেরি গুড। আপনি যদি এটা যদি আমি মনে করি যে ঠিক আছে, এটা আমার লেখাতে মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, শুনুন আমি একটা খুব সহজ আপনাকে বাংলাদেশের একটা ইয়ে হিসেবে বলবো, নাগরিকদের, এবং আমরা সকলে বাংলাদেশকে ভালোবাসি। আপনি যেখানে একটা রাষ্ট্র নিয়মিত আমাদের বর্ডারে আমাদেরকে মারে, আমাদেরকে হত্যা করছে, এবং একই সঙ্গে তার সঙ্গে সে তার পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের সরকারেরই লোক, খুবই রাজনৈতিক দলের অত্যন্ত উচ্চ স্তরের একজন লোক বলছে বাংলাদেশের লোকজন উই পোকা। তো আপনি তারা যখন মৈত্রীর কথা বলে, এটা তো প্রহসন। এই প্রহসন আমি বাংলাদেশের নাগরিক আকারে কেন সহ্য করবো? এটা হলো প্রথম আমার বক্তব্য হচ্ছে এই জায়গায়। এবং শুধুমাত্র তাই নয়, আমি তাকে ইতিমধ্যে টাকা দিয়েছি আমার ভ্যাকসিনের জন্য। আপনি সে ভ্যাকসিন না দিয়ে আপনি তাকে এটা ডিপ্লোমেসিতে আপনি টার্ন করছেন উপহার বলা। আমি কি একটা না ফরাদ ভাই এখানে বোধহয় আপনি একটু তথ্যের জায়গায় আপনার একটু বোধহয় মানে টাকা যেই 3 কোটি ভ্যাকসিনের জন্য যেটা দেয়া হয়েছে, সেই 3 কোটি ভ্যাকসিনের উপরে কিন্তু 20 লাখ ভ্যাকসিন ভারত বাংলাদেশের জন্য পাঠিয়েছে, যেটাকে উপহার। আমি তো ওটা না, আমি ওটা চ্যালেঞ্জ করছি না। আমি তো আমার যেটার জন্য চাইছি ওটা তো আপনি আমাকে আগে দেবেন। আপনি এখন ভারত সেই কূটনীতি শুরু করেছে কমপ্লিটলি ফর ডিফারেন্ট রিজন, কারণ তার সঙ্গে চীনের ভ্যাকসিনের সঙ্গে কম্পিটিশন আছে, তার ব্যবসায়িক স্বার্থ আছে, তার এখানে এলাকাতে হেজিমনি আছে, ফলে ভারত এখানে একটা পলিটিক্স করছে ভ্যাকসিনের নামে। ওকে ফাইন, এটাকে সমালোচনা করতেই হবে। ফরাদ ভাই আমার একটা প্রশ্ন, আপনি কি চাইলে এখন জি শেষ করেন জি প্লিজ। আপনি যদি মনে করেন যে আপনি উপহার দিতে চান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যে বাংলাদেশ ছাড়ানো দিতে চান, খুব গুড, ভালো কথা, তাহলে আপনি আমার আগে দিয়ে দেন, বুঝিয়ে দিন। আপনি এটাকে ডিপ্লোমেসি করতে গেছেন কেন? ওকে ফরাদ ভাই একটা সেকেন্ড, আপনি চাইলে এখন চীনের ভ্যাকসিন বা সিনোভ্যাক কিনতে পারতেন কিনা, বা কিনলে কত টাকা দিয়ে কিনতেন, কবে কিনতেন? সেটা ভিন্ন প্রশ্ন। আমি বলছি আপনি যখন এই ভ্যাকসিন কথাটা বলে আমাদের এখানকার মন্ত্রী, এখানকার লোকজন বলছে ভারত আমাদের 71 সালে বিশাল বন্ধু ছিল, এখনো প্রমাণ করলেন আবার বন্ধু, এটা তো পলিটিক্যাল স্টেটমেন্ট। কেউ তো আপনাকে এটা নিয়ে কথা বলতেছে না, আমরা পলিটিক্যাল রেটরিক নিয়ে কথা বলতেছি না। আমি শেষ করছি। আপনি আমার ফেসবুকের লেখা নিয়ে, আমার ফেসবুকের লেখা নিয়ে তো প্রশ্ন তুলছেন, তো আমি তো ফেসবুকে তো এট দ্য সেম টাইম ফরহাদ মজার ইজ অলসো পলিটিক্যাল পারসন, তো আমাকে তাকে প্রতিবাদ করতে হবে না, তাকে এক্সপোজ করতে হবে না, আমি ওটা উত্তর দিচ্ছি। আপনি
আমি যে ভারত যদি এটা না করতো তো আমার কোনো প্রশ্ন থাকতো না। আমি ওদের আজকে সালমান রহমানের যে প্রশ্ন করেছি তাই করতাম আমার লেখালেখিতে, যে এটা কি করে এটা এলো, কেন উনি একা হলেন। আমার এটা সুযোগ ছিল পুরো ফার্মাসিউটিক্যাল সেক্টরটাকে স্ট্রেংথেন করা। আমি স্ট্রংলি মনে করি, আবারও বলতে চাইছি বাংলাদেশের সকল মানুষকে, ভ্যাকসিন পাওয়া বা হোল কোভিড-19 পরে এই পুরো ব্যাপারটা এটা ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার। এটা পুরো 17 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন। ওকে ফরহাদ ভাই, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি। ফরহাদ ভাই, আপনি আমার প্রশ্নটা একটু সহজ করেছেন, আমি একটু সরাসরি প্রশ্ন করি। ফরহাদ মাজারের তো আসলে অনেকগুলি পরিচয়, কবি, প্রাবন্ধিক, উদ্যোক্তা, অনেক কিছু। তো পলিটিশিয়ানও একটা ফরহাদ মাজারের পরিচয় আছে। আপনার ফেসবুকে যে কথা বা যে পুরো লেখার যে এইটা এবং এখনকার যে বক্তব্য, সেই পুরোটাই কি একটা মানে পলিটিক্যাল মোটিভেশন থেকে আসা? না, আপনি তো খালেদ, আমরা তো কখনো এই পলিটিক্স, তারপরে ইকোনমিক্স, এই আপনার ফিলোসফিক্যাল পজিশন, এগুলো তো এরকম না যে আপনি আলাদা আলাদা করতে পারবেন, এটা নয়। আমরা যারাই কথা বলি, পলিটিক্যাল ভাষায় বলি বা না বলি, এন্ড অফ দ্য ডে এটা একটা কোনো না কোনো পলিটিক্যাল এক্সপ্রেশন এবং কোনো না কোনো ক্লাসের ইন্টারেস্টে সার্ভ করে। ফলে আমি মনে করি কেন ফরহাদ ভাই আমি এই কথা বললাম, ফরহাদ ভাই আমি এই কথা কেন বললাম, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের ছাত্র, শুধু প্রথম ব্যাচের ছাত্র নয়, উজ্জ্বল ছাত্রদের একজন। কিন্তু আপনি যখন অ্যাস্ট্রাজেনেকার এই ভাইরাস, এই ভ্যাকসিনকে যখন আপনি ভারতীয় ভ্যাকসিন বলেন এটা অক্সফোর্ডের না, বলেন এটা ভারতের, এটা মনে হয় যেন একটা আমি এটা কখনো বলি নাই। আমি এটা কখনো বলি না। এই যে একটু আগে যে ব্যাখ্যাটা আমি করেছি, যে আপনি যখন অক্সফোর্ডে যোগাযোগ করলে এটা আপনি আপনাকে যেটা কম্পালসারি লাইসেন্সের অধীনে আমরা চেষ্টা করতে পারতাম বাংলাদেশে তৈরি করার জন্য। আমি বলে এটা ভারতে উৎপাদিত, আপনি তারা এই লাইসেন্সটা নিয়ে ভারতে উৎপাদন করছে, এটা সিম্পলি লাইসেন্সিং এর ব্যাপার। আপনি লাইসেন্সটা নিয়ে আপনি উৎপাদন করেছেন, আমি সেজন্য এটাকে পরিষ্কার করার জন্য নাথিং এলস। সেজন্য আমাকে বারবার আমাকে ফোকাস করতে হচ্ছে যে এটা অ্যাস্ট্রাজেনিকার ব্যাপার না। আরেকটা আপনি শেষ করে দেন ফরহাদ ভাই। জি ফরহাদ ভাই শেষ করে দেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে যেহেতু এটার সঙ্গে নিরাপত্তার একটা তর্ক আছে, সেফ ভ্যাকসিন সেফ কি সেফ না, এই তর্কটাকে বোঝার জন্য আমাকে বোঝাতে হচ্ছে যে আপনি একই প্রোডাক্ট, ফেন্সিডিল তো আপনার ইয়াতে বিক্রি হতো, ইংল্যান্ডে বিক্রি হচ্ছে, এটা তো একটা রোনে পলে পুরনো একটা ওষুধ, তো বাংলাদেশকে ফেন্সিডিল দিয়ে কি সলভ করা হয় না? ফরহাদ ভাই আমি স্পেসিফিক আপনার কাছে জানতে চাই, আমি একটু সালমান সাহেবের কাছে একটু শুনে আসি, সালমান ভাইয়ের কাছে একটু শুনে আসি। স্পেসিফিক আপনাকে জানতে চাই যে এই সিরাম দিয়ে মানে বাংলাদেশের কি নিরাপত্তার অভাবটা আপনি সবচেয়ে বেশি বোধ করছেন? কেন এটা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা আমাদের দর্শকদের জানতে চেয়েছিলাম, আমাদের প্রযোজক নিশ্চয়ই আমাদেরকে দেখাবেন, আমাদের দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কি এই ভ্যাকসিনকে নিরাপদ মনে করেন কি করেন না। আমাদের দর্শকদের মধ্যে থেকে নিরাপদ মনে করেন এরকম বলছেন 18%, নিরাপদ মনে করছেন না এরকম মনে করছেন 82%। আমি একটু যেন সালমান এফ রহমানের কাছে ফিরে আসি। সালমান ভাই, এই ব্যাপারটা নিয়ে আপনি আমার ধারণা ফরহাদ ভাই যে প্রশ্নের অবতারণা করছেন আপনি সেটার জবাব দিবেন। আমি বেক্সিমকো বেসরকারিভাবে যে টিকা আনছে বা ভবিষ্যতে যে টিকা আনবে তার মূল্য এবং উচ্চ মূল্য নিয়ে প্রশ্ন আসছে, সেটি নিয়েও আপনি নিশ্চয়ই আমাদেরকে একটু বলবেন। আমি যেটা প্রথম বলতে চাচ্ছি, উনি যে একটা কথা বলেছেন যে তারা আমাদেরকে গিফট দিতে চায়, উপহার দিতে চায়, দিতে পারে, কিন্তু তারা আগে যে আমাদের কন্ট্রাক্ট আছে ওটাকে আগে পুরো করে দিতে বলেন। ওনারা তো করেছেন। অ্যাজ পার দি কন্ট্রাক্ট আপনার এভরি মান্থ 5 মিলিয়ন 50 লক্ষ ভ্যাকসিন দেওয়ার কথা, আর আমরা বলেছিলাম 25 তারিখের মধ্যে আসবে, আর ঠিক 25 তারিখে এসছে। তো আই ডোন্ট সি উনি যে বলছেন ভারত গিফট দিল আর আমাদের যে আমরা কিনেছি সেটা দেয় নাই, সেটা তো ঠিক না। কিন্তু সালমান ভাই আমি একজন সংবাদকর্মী হিসেবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে গত 2-3 বছরে ভারতের কার্যক্রম বা তারও আগে 10 বছরে যেটির কথা ওই সীমান্তে হত্যা নানা মিলে যা নানা কার্যক্রম বলছেন, আমরা কি আসলে ভারতের দেওয়া উপহারও সরল মনে বিশ্বাস করতে পারি কিনা? কেন পারবো না? আপনি এখন যে ভ্যাকসিনের যা অবস্থা, এখানে আমি যদি 20 লক্ষ ভ্যাকসিন আমি যদি ফেরত আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। হোয়াট ডু ইউ মিন বাই সরল মনে? আমি এটা ফরহাদ মজার ভাই এই প্রশ্ন করেছেন যে ভারত আমাদেরকে উপহার যদি দেয়, সেই উপহারের যে আছে না যে মানুষ একটা উপহার যদি কারো কাছ থেকে দেয়, শত্রুর কাছ থেকে যদি আমি কোনো উপহার পাই, ফরহাদ মজার শত্রু জ্ঞান করছেন ভারতকে, সে উপহার আমি সরল মনে খুশি মনে নিব কিনা আমি তার ক্রিটিক্যালি প্রশ্ন করতে পারবো না। যখন আমি দেখবো যে এই উপহার নেয়া ছাড়াও আরো অনেক কিছু আমার পাওনা ছিল যে পাওনা আমি পাই নাই, সেটা তো আপনি ইউ আর আস্কিং আ ভেরি ভেরি স্টুপিড কোশ্চেন। আই এম সরি খালিদ, আই ডিড নট এক্সপেক্ট আপনার মতন একটা জার্নালিস্ট, আই এম সরি আপনার মতন একটা জার্নালিস্ট, আমি আপনার কথার উপরে বলছি না, আপনার মতন একটা জার্নালিস্ট একটা স্টুপিড একটা
প্রশ্ন করবেন এটা আমি কিন্তু আশা করি। না, I'm না, very sorry. কোশ্চেন I don't even think it deserves a reply. I don't even think it deserves a reply. এটা হচ্ছে জনাব ফরহাদ মাজারের প্রশ্নের সারাংশ যেটা উনি করতে চাইছেন। প্রশ্ন করেন নাই, আপনি আপনার প্রশ্ন করেছেন। না, না, আমি আপনাকে একটা সাংবাদিক হিসাবে জিজ্ঞেস করতেছি। জি, উনি বলেন। জিজ্ঞেস করলে I would have replied. আপনি জি। যখন বলেছি আমি একটা সাংবাদিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করতেছি, জি, I'm বলেন। very disappointed. জি, জি, I'm very মানে disappointed. আপনি কোন জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড? I will not reply. I will not reply to that question. ওকে, ওনারকে আমি রিপ্লাই দিব, আপনারকে আমি রিপ্লাই দিব। আপনি ফরহাদ মাজার, আমি যেটা বলছি, আমি যা বলছি ফরহাদ মাজার তাই বলছেন। ফরহাদ মাজার যা বলছেন আমি তাই বলছি। আমি কোনো কিছু একটা ফোঁটাও বাড়ায় বা কমায় বলি নাই। আমার মনে হয় যে আমরা ফরহাদ মাজারের কাছ থেকে এই বিষয়ে প্রশ্ন আবার শুনি। না, আমি বলছি আপনি আমাকে বর্ডারে আমি বলছি আমার কথাটা বলছেন। আমি শেষ করতে দেন। এখন উনি তো শেষ করেন। আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনি আস্তে আস্তে বলেন। জি, শেষ করেন। জি, আপনি প্রাইভেটের যে কথাটা আপনি বলছেন, বাংলাদেশের নিয়ম আছে, যখনই কোনো ইম্পোর্টেড প্রোডাক্ট আসে সেটার একটা ফর্মুলা অনুযায়ী প্রাইস ফিক্স করে ডাইরেক্টর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এন্ড দিস ইজ বিন গোয়িং অন ফর আ লং টাইম। অনেকগুলি আমাদের দেশে ওষুধ আমদানি করা হয়, সেটা প্রাইস ফিক্স করা হয়। এটার জন্যও আমরা এখন ওয়েট করতেছি। এখনো তো আমরা কিন্তু কোনো প্রাইভেটের জন্য আমরা এখনো আমদানি করি নাই, আসলে আমরা ডিজি ড্রাগের কাছে যাব, তারা আমাদের প্রাইস ফিক্স করে দিবে। যে প্রাইস তারা ফিক্স করবে সে প্রাইসে আমাকে বিক্রি করতে হবে। এখানে কিন্তু কোনো উচ্চ প্রাইস আর লোয়ার প্রাইসের কোনো সুযোগ নেই। একটা ফর্মুলা আছে, সে ফর্মুলা অনুযায়ী প্রাইস ফিক্স হয় প্রত্যেকটা ওষুধের জন্য। এই যে আপনার কোভিড এর সময় একটা যে রসের একটা ওষুধ ছিল, যেটা আপনার 1.5 লক্ষ টাকায় বিক্রি হতো, একটা ইনজেকশন, একটা কোর্স ইনজেকশনের 1.5 লক্ষ। ফরহাদ মাজার জানেন, আমি নামটা ভুলে গেছি সেই ওষুধের। তো 1.5 লক্ষ টাকা কে ফিক্স করেছিল? তারা কি এসে রস ইচ্ছা মতন তারা বিক্রি করেছে 1.5 লক্ষতে? ইট ওয়াজ আ ফিক্সড প্রাইস বাই দি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আমার মনে হয় আমার বক্তব্য পরিষ্কার। যারা ফরহাদ মাজার, সালমান এফ রহমান যে প্রশ্নটিকে স্টুপিড প্রশ্ন বললেন আমি কি আপনার প্রশ্নটি ঠিক অনুবাদ করতে পেরেছিলাম কিনা সেটি আপনি একটু যদি বলতেন। না, আপনি ঠিক বলেছেন। আমি মনে করি সালমান ভাইয়ের এটা করা ঠিক হয়নি। আপনি সাংবাদিক হিসেবে এই প্রশ্ন করতে পারেন ট্রান্সপারেন্সির জন্য, এবং আমার উনি বলেছেন যে সাংবাদিক হিসেবে আমি এই প্রশ্ন করতে পারি কিনা, আপনি প্রশ্ন করলে উনি জবাব দিবেন। এটা আপনার প্রশ্ন ছিল কিনা সেটি উনি জানতে চেয়েছেন। এটা আপনি আমার প্রশ্নটাকে রিফ্রেশ করেছেন, এটা করতেই পারেন। এটা সাংবাদিকতা কোনো সমস্যা না। আমার মনে হয় যে আমরা এই বিষয়ে আমি ওই যে প্রাইস নিয়ে এই প্রশ্ন নিয়ে আমার কিছু বক্তব্য আছে। আচ্ছা, আমার বক্তব্য আপনি ছোট কয়টা বক্তব্য আছে। একটা হলো যে আপনার ধরুন যে না, আমার মধ্যে আমি সালমান ভাইকে বলেছি উত্তেজিত না, আমি লেটস টক অ্যাবাউট এর পুরো সমস্যাটা আমি বলেছি ইঙ্গিতে। এটা ট্রান্সপারেন্সির প্রবলেম। এই পর্যন্ত কোভিড-19 কে ডিল করার ক্ষেত্রে কোনো কমিটি যখন হয়েছে, তখন সেই কমিটিতে যারা রিয়েলি এই বিষয়গুলো সম্পর্কে জানে তারা সেই কমিটি, কিন্তু বাংলাদেশে যথেষ্ট টেকনিক্যাল। কিন্তু ফরহাদ ভাই, কোভিডই তো বাংলাদেশে নতুন। ফরহাদ ভাই, কোভিডই তো বাংলাদেশে নতুন। কোভিড সারা পৃথিবীতে নতুন। কোভিড সম্পর্কে জানতো লোক কই? বাংলাদেশের লোক কই? আর শুনুন আমি শেষ করি খালেদ। ফরহাদ ভাই শেষ করুক। জি, সালমান ভাই একটু দয়া করে থামেন, আমাকে কথা বলতে দিন। আমি মনে করি যে কোভিড সারা দুনিয়াতে নতুন, বাংলাদেশে নতুন নয়। ওকে, অলরাইট। এবং কোভিড সম্পর্কে জানাশোনাটা কোভিড আসার পরে সায়েন্টিস্টরা এইসব জানতেছেন, গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে, আমরা ধীরে ধীরে দিনকে দিন এটা জানছি। সেটা হচ্ছে ভিন্ন আপনার তর্ক। ফলে বাংলাদেশে নতুন হলে আমরা জানবো না বা আমরা গবেষণা করতে পারি না, আমাদের কোনো ক্যাপাসিটি না, এটা ট্রু না। বাংলাদেশে ডেফিনেটলি এটা সায়েন্টিফিক ক্যাপাসিটি আছে। আমাদের দেশে এবং বিদেশে যথেষ্ট বাংলাদেশের সায়েন্টিস্ট আছে যারা আমাদের সাপোর্ট করতে পারে। সেই জন্য এইসব ক্ষেত্রে সরকার কি করে, যাদের সমাজের মধ্যে যারা এটা সম্পর্কে জানে, যেখানে তার পলিটিক্যালি তার হয়তো পক্ষে থাকতে পারে, বিপক্ষে থাকতে, এই কোভিড যে বাংলাদেশে যে কোভিড ছিল আসছে, ম্যানেজ করা হয়েছে, এর চেয়ে ভালোভাবে ম্যানেজ করা যাইতো না। আমি এগ্রি করি না। আমি বলছি এটা কমপ্লিট এটা স্ক্যান্ডাল। আমি তো প্রথমে বলেছি, আপনি এই প্রশ্নটা করলে আমাকে মেলা কথা দিতে হবে। বাংলাদেশের কোভিড ব্যবস্থাপনা সারা পৃথিবীতে প্রশংসিত হইতেছে, তারপরে আমরা শুনুন,
কারা প্রশ্ন করতেছে সেটা করবেই। আমি বাংলাদেশের থেকে যাদের স্বার্থ আছে তারা করবে, প্রশ্ন সেটা না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি একটা ক্রিটিক্যাল একটা সায়েন্টিস্ট হিসাবে, জি আমি একটা প্লিজ ক্রিটিক্যাল প্লিজ থিঙ্কার হিসাবে প্লিজ বলবো যে এটা নয়। ফাইন, আপনি যদি এর সময় ডিটেল শুনতে চান একটা সময় দেবেন, আমি ডিটেল বলবো কেন আমি এই কথাটা বলেছি। আমি আচ্ছা প্রাইস নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনি $4 করে আমরা ডোজের কথা শুনেছি। আমি আজকে আল জাজিরা দেখলাম, ঠিক আছে আমরা ফার্স্ট ডোজ দিচ্ছি আপনাকে এই ভ্যাকসিনের, এই ভ্যাকসিনে কিন্তু দ্বিতীয় ডোজও লাগবে। দ্বিতীয় ডোজে দিবে প্রাইভেট কোম্পানি, এবং প্রাইভেট কোম্পানি মানে বেক্সিমকো এটা দিবে। আমি শেষ করি। না না এটা শেষ হোক সালমান ভাই, সালমান ভাই শেষ হোক আপনি বলবেন। আরে ভাই সালমান ভাই শেষ হোক আপনি বলবেন, ফরহাদ ভাই আপনি বলেন। আপনি ভাই ব্যাখ্যা করবেন, আমি যা বলছি তা বলবো, আপনি ব্যাখ্যা জি করবেন, আপনি উত্তেজিত হচ্ছেন। জি জি ফরহাদ ভাই আপনি শেষ করেন। ফরহাদ একটা ভাই বলেন। একটা প্রধানমন্ত্রীকে আপনি উপদেশ দেন, আপনি এভাবে দেন, এটা কি ফরহাদ ভাই আপনি শেষ করেন, ফরহাদ ভাই আপনি শেষ করেন। বলছি আপনি আচ্ছা ফরহাদ ভাই আপনি শেষ আমাকে করেন শেষ প্লিজ। করতে দেন, আমাকে জি শেষ প্লিজ করতে দেন। আপনি জি আপনি প্লিজ যদি আমি ভুল বলে আপনি শুধরাবেন, আমি মেনে জি নিব। জি আপনি রিয়েক্ট কেন করেন? জি জি প্রথম কথা হচ্ছে যে আমি আল জাজিরা নিউজ দেখেছি, আল জাজিরা থেকে আমি আপনাকে কোট করছি। সেটা বলতেছে যে সে প্রাইভেটলি যখন বাংলাদেশে দেওয়া হবে তার দাম হবে $13.27, মানে প্রায় বাংলাদেশের 1125 টাকা। ফার্স্ট ডোজ আপনি ফ্রি দিচ্ছেন, সেকেন্ড ডোজের কি ব্যবস্থাপনা হবে? গরিব মানুষ কোথা থেকে এই ডোজগুলো পাবে? এত টাকা কারা দিবে? এবং আমি তো জানি না যে এই সালমান সাহেব যে কথাটা বললেন যে ড্রাগ কন্ট্রোল অফিসার ঠিক করে, আমি তাকে একটা কথা বলি, 1994 সালে যে আমাদের যে ড্রাগ পলিসির ফলে আমরা যে ওষুধ দামের উপর যে নিয়ন্ত্রণটা ছিল, এটা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে 1994 এর পরে। ফলে আপনি যেসব ওষুধগুলোতে দাম আপনার বাড়ানো যায়, যেমন আমি ধরেন একটা প্যারাসিটামল, এটা আগে রাইট ছিল যে এটা সিম্পলি প্যারাসিটামল বিক্রি করবেন, আপনি করলেন কি তার সঙ্গে আরো 2 পয়সার ক্যাফিন ঢুকাই দিয়ে ওটার মধ্যে আরো 2 টাকা বাড়াই দিলেন। যেহেতু প্যারাসিটামল আপনার খুব বেশি চলে, ফলে আপনি প্রচুর আপনি ব্যবসা করতে পারেন, আপনি প্যারাসিটামল আপনি আরো 2-3 টাকা বাড়াই দিলেন, কি জন্য? আপনি তার মধ্যে ক্যাফিন ঢুকালেন, কিন্তু অরিজিনালি কিন্তু এটা ক্যাফিনে কোনো রকম ফার্মাসিউটিক্যাল ফার্মাকোলজিক্যাল অ্যাডভান্টেজ ওকে নাই, কোনো রকম ওকে ফরহাদ ভাই ক্লিনিক্যাল আপনি কি শেষ অ্যাডভান্টেজ নাই। করবেন? ফরহাদ ভাই আপনি শেষ করবেন, আমাদের সময় শেষ হ্যাঁ, হচ্ছে। আমি শেষ জি করছি জি তাহলে তো আমরা তো এই ড্রাগ কোম্পানির উপর তো ভিত্তি করে আমরা তো এই বাংলাদেশে কোনো এই আপনার ভ্যাকসিন ইমিউনাইজেশন এটা তো আমরা তো কিছুতে নির্ভর করতে পারি না। তাদের তো ব্যবসার জন্য তারা এটা করবে, তাদের তো পিপলসকে স্বার্থ দেখাটা তাদের স্বার্থ নয়। তো আপনি ওকে আমাকে বললেন $13.27 দিয়া আপনি আচ্ছা বাংলাদেশে কোন লোক সেকেন্ড ডোজ $13.27 একটা দাম কিনবে? পাওয়া গেছে। ফরহাদ ভাই আপনার প্রশ্ন পরিষ্কার। জানাব সালমান এফ রহমান এটা আপনি আমি আল জাজিরাতে, আমার মন গড়া জি কিছু না। জি আল জাজিরা প্রশ্ন তুলছেন। যেটা হলো উনি একটা বিরাট বড় ভুল তথ্য দিয়েছেন পাবলিককে কনফিউজ করার জন্য। আর এখন তো আসল কথা ওনার বের হয়ে গেল, ওনার মতন লোকজন কমিটিতে নাই, ওনার পছন্দের লোক কমিটিতে নাই, বাংলাদেশ কিছুই করতে পারেনি শুনতো। ওনার মতন লোকজন, ওনার পছন্দের লোক কমিটিতে বসাবেন, বাংলাদেশ সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা কমিটিতে না থাকলেও পাবলিক অপিনিয়নকে আমরা করি, আপনাদের কথা বলতে হবে আমাদের সঙ্গে। আমি আপনাকে বলি, না আপনার সাথে কথা না বলার কারণেই তো আমরা স্ক্যান্ডাল করেছি। এখন আপনি আরে ভাই আপনি পার্সোনালি কথা বলবেন না ভাই, আপনি তো প্রথম থেকে পার্সোনালি আক্রমণ শুরু করেছেন সবাইকে। তার জন্যই তো আপনি প্রাইসটা নিয়ে বলেন সালমান ভাই, আপনি প্রাইসটা নিয়ে বলেন। আপনার কি আসল ক্ষোভটা কোথায় এখন বের হয়ে গেল? আপনার ক্ষোভটা, আপনি দামের কথাটা বলেন। আপনি প্রাইসের কথা বলেন, প্রাইসের কথা বলেন, আপনি বলেন প্রাইসের কথা বলেন, এগুলো বলেন না আমাকে, এগুলো বলে কোনো লাভ হবে না। কথাটা একদম ভুল কথাটা বলেছেন। আল জাজিরা এই কথাটা বলে নাই যে দ্বিতীয় ডোজ বেসরকারি খাত থেকে কিনে দেওয়া হবে। বলকনি আল জাজিরা, তো বলেন কে দেবে? আপনি বললে তো হয়ে যায় না। দ্বিতীয় ডোজ গভর্নমেন্ট বলে দিচ্ছে অলরেডি। সরকার যখন লঞ্চ করেছে, সরকার বলে দিয়েছে যে প্রথম ডোজও আমি দিব, সেকেন্ড ডোজও আমি দিব এবং ফ্রি অফ কস্ট দিব। কি আপনি তো সেই টাকাটা কে দেবে? সেই টাকা তো আপনি ভাই না, সালমান সাহেব আপনি ক্রমাগত আমাকে মিথ্যা কথা বলছি, আপনি ক্রমাগত আপনি স্টুপিড বলতেছেন, আপনি এগুলো কি রে ভাই? এগুলো কি? আর আপনার মতো প্রশ্নটি সরল। সরকার জনগণ থেকে টাকা নিক আর সরকার পাবলিকের ট্যাক্সের টাকা থেকে দেখ, দ্বিতীয় ডোজের দাম কি ওই $13 পড়বে কিনা? ফ্রি, it will be free. দ্বিতীয় ডোজ will be free. First dose is free, দ্বিতীয় ডোজ is free. হেলথ মিনিস্টার এটা অ্যানাউন্স করেছে, হেলথ সেক্রেটারি এটা অ্যানাউন্স করেছে, ডিজি হেলথ এটা অ্যানাউন্স করেছে,
It is a matter of public record. আপনি বলছেন সরকার থেকে এটা অ্যানাউন্স করা হয়েছে। ফরহাদ ভাই এই প্রসঙ্গে আর কিছু বলবেন প্রাইস সম্পর্কে প্লিজ? না ফাইন, আমি প্রথম তার মানে হলো যে সালমান সাহেব এটা এনেছেন ভ্যাকসিন এবং তিনি ফ্রি বাংলাদেশ সরকারকে দিচ্ছেন, আমি এটাই বুঝলাম। আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার, মানে বাংলাদেশ সরকার তার কাছ থেকে ফ্রি নিয়ে নেবেন এটা, এই তো? সালমান সাহেব এটা আনে নাই, পরিষ্কার কথা বলেন, সালমান সাহেব আনে নাই, ডোন্ট কিপ মিসলিডিং ইট, সরকার আনে। আই এম নট মিসলিডিং ইউ, আপনি সরকার আনেন না তো? আপনি একটু আগে বলতে দাঁড়ান সালমান সাহেব, আস্তে আস্তে আগে আমরা, আপনি একটু আগে বলেছেন এটা কোম্পানি টু কোম্পানি আপনার ডিল হয়েছে, আর এখন বলছে সরকার এনেছে। ভাই এগুলো বলবেন না, আপনি এগুলো কথা সরাবেন, আপনি কথা পরিষ্কার করে বলেন আমাকে যে আপনি যেইটা এনেছেন। আচ্ছা, এখন যে এই যে আমরা যে টাকাটা দিয়ে যে ভ্যাকসিনটা পেয়েছি, এটা কি বাংলাদেশ সরকারের প্রপার্টি না এটা আপনার প্রপার্টি? বাংলাদেশ সরকারের প্রপার্টি। আচ্ছা, খুব খুশি হলাম আপনি এটা, আমরা যখন জানবো আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করবো, এবং তাহলে ফেয়ার এনাফ আমরা তো এই ট্রান্সপারেন্সি গুলো যাচ্ছি, মানে এটা বাংলাদেশ সরকারের প্রপার্টি, এবং আপনি কিন্তু স্বীকার করছেন এটা কিন্তু এর পরবর্তী গুলো ফ্রি পাবে, সেকেন্ড ডোজ গুলো বাংলাদেশ জনতা ফ্রি পাবে। আমি কি ঠিক বলছি? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দেখছেন, ভেরি গুড, এক্সেলেন্ট। এই তো আপনার সঙ্গে দেখলে তো আমি পরিষ্কার হতে যাচ্ছি, পরিষ্কার হয়ে যান, আপনি কি খেপতেছেন কি জন্য? আচ্ছা, আমার মনে হয় দেখবো আমরা আগামী দিনে, দেখবো, আমরা কিন্তু চলে যাচ্ছি না বাংলাদেশ। আমার মনে হয় যে দুটো বিষয় এখানে পরিষ্কার হতে চেয়েছেন ফরহাদ বাজার। একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ সরকারের মানে এখন পর্যন্ত যে 3 কোটি ডোজ আসার কথা রয়েছে, 50 লাখ চলে আসছে, সেগুলি বাংলাদেশ সরকারের সম্পত্তি কিনা সেই প্রশ্ন উনি করেছিলেন। আপনি বলেছেন যে হ্যাঁ, এগুলি বাংলাদেশ সরকারের সম্পত্তি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের সকল ডোজ মানে দ্বিতীয় ডোজ এবং সবাই এটি ফ্রি পাবে কিনা। আপনি বলেছেন এটি ফ্রি পাবেন। আমরা শেষ কথা আপনার কাছে শুনতে চাই জনাব সালমান এফ রহমান। আমি যেটা বলতে চাই যে জিনিসটা আমি শুরু করেছিলাম আমি শেষ করি নাই, যখন অক্সফোর্ড এটা আবিষ্কার করলো তখন তারা অনেকগুলি কোম্পানি খুঁজে পেয়ে তারা অ্যাস্ট্রাজেনেকাকে দিল। অ্যাস্ট্রাজেনেকা করলো কি, তারা তো তখন দেখলো একটা তো হইলো, মাইন্ড ইউ এট দিস টাইম কিন্তু অ্যাপ্রুভাল হয় নাই। অ্যাপ্রুভাল হওয়ার আগে তারা করলো কি, তারা বিল গেটস ফাউন্ডেশন, ইউ গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট সবাই থেকে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা টাকা পেয়েছে ফর ডুইং রিসার্চ উইথ অক্সফোর্ড অ্যান্ড আপনার তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য। তো ঠিক আপনার সেরাম ইনস্টিটিউট কেও এসআইআই কেও অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে টু ইনক্রিজ দি ক্যাপাসিটি। সবাই কিন্তু অ্যাডভান্স টাকা দিয়েছে। তখন যারা দিয়েছে তারা একটা ঝুঁকি নিয়েছে। ঝুঁকিটা কি, যে এই ভ্যাকসিন যদি অ্যাপ্রুভাল না হয়, এই ভ্যাকসিন যদি ব্যর্থ হয়, তাহলে এই সব টাকাটা কিন্তু আপনার অক্সফোর্ডে যে টাকা দেওয়া হইলো, অ্যাস্ট্রাজেনেকাকে যে টাকা দেওয়া হইলো, সবকিছু ওয়েস্টেড। এখন আপনার ইইউ আর ইউকে এর মধ্যে ঝগড়া লাগছে কেন? ইইউ বলতেছে, সালমান ভাই আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, এই যে ঝুঁকিটা নেওয়া হইলো বা যে টাকাটা ইনভেস্টমেন্ট আকারে দেওয়া হইলো, ওইটা কি বেক্সিমকো দিছে না বাংলাদেশ সরকার দিছে? বেক্সিমকো দিয়েছে, বাংলাদেশ সরকারও দিয়েছে। আমি দিলাম প্রথম পার্সেন্টেজ মানে কার কত? আমি বলি, আমি দিয়েছি $8 মিলিয়ন। ওকে, আমি যখন ঝুঁকি নিলাম আমি $8 মিলিয়ন ঝুঁকি নিলাম। যদি এটা ফেল করতো তাহলে আমার এটা ঝুঁকি ছিল। এটা আমি নিলাম টু গেট আপনার এজিন বেক্সিমকোর না গভর্নমেন্টের? এটা আমি বলি, এটা টু গেট দি ডিলারশিপ। ওকে, এন্ড যদি প্রাইভেট সেক্টরকে অ্যালাউ করা হয় তাহলে আমি প্রাইভেট এটা আনবো। যখন অ্যালাউ করা হবে আমি আনবো, তখন প্রাইভেট বিক্রি করব। এটা গেল আমার ব্যাপার। আর সরকার যে ঝুঁকি নিল, সরকার ঝুঁকি নিল $60 মিলিয়ন প্রথম, আবার $60 মিলিয়ন, $120 মিলিয়ন ঝুঁকি সরকার নিতেছে। তখন নিল, তখন অ্যাপ্রুভও হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী বললো কি আমাকে যখন আমি ওনাকে বললাম যে আমরা এটা বুক করতে পারি কিন্তু অ্যাডভান্স টাকা দিতে হবে, উনি বলেন ঠিক আছে আমি দিতে রাজি আছি, তুমি বুক করো। তো উনি যে বলছেন আমি সরি, আপনি আমাকে আবার স্টুপিড ভাবতে পারেন, কিন্তু আমি এটা জবাব চাই যে $120 মিলিয়ন সরকার ঝুঁকি নিয়ে আপনাকে ব্যবসা করতে দিল, ডিলটা কি এইটা? আমাকে কেন ব্যবসা করতে দিবে? তারা আনবে ওটা, আমার তো 8 মিলিয়নের সেপারেট। তারা তো 3 কোটি টাকা they have issued for 3 কোটি ভ্যাকসিন, আমাকে ব্যবসা করতে দিল কোথায়?
ওকে আমার ওকে ব্যবসায়ী প্রাইভেট সরকার, আমার মনে সরকারে তো আমার কোনো ব্যবসা। আমার মনে হয় যে এই ব্যাপারটা পরিষ্কার। ফরাদ ভাই আপনি যদি এক লাইন দুই লাইন বলতেন, আমরা আসলে অনুষ্ঠানের সময় পার হয়ে গেছি আগে। জি 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 জনাব ফরাদ না, আমি বলবো যে আমি আবারও বিনয়ের সঙ্গে সালমান সাহেবকে অনুরোধ করব যে মাথায় গরম যেন না করি আমরা। এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, এটা আমাদের সকলের ইন্টারেস্ট, এবং একজন ব্যবসায়ী হিসেবে নিশ্চয়ই তিনিও দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন। ফলে এরকম উন্মাদের মতন যদি আমরা অন্যকে স্টুপিড বলি, উনি কিছু জানেন না বলেন, আমি শুধু সব জানি, এগুলো খুবই খারাপ। এই প্র্যাকটিস আমাদের কমাতে হবে। আর এটা আমি বলবো যে এটা আমাদের জন্য খুবই খুবই অসম্মানের হবে যে আমাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এই ভাষায় কথা বলছেন। আমরা কেন কথা বলতে পারবো না? আমরা কেন ট্রান্সপারেন্টলি কথা বলতে পারবো না? এবং আমি তাকে বলবো যে একটা সেকেন্ড, সালমান ভাই আপনার কাছে কি মনে হয় যে আপনার একটু টলারেন্সের অভাব আছে? আপনি প্রশ্ন শুনে প্রশ্নকে স্টুপিড বলেন, এটা কি মনে হয়? এই অভিযোগ আমার বিরুদ্ধে অনেক আছে, সবাই আমাকে এটা অভিযোগ করে। And you are proud of it? You are proud of it maybe? I'm not proud of it. It is a weakness. এটা আমার একটা দুর্বলতা। ওকে ওকে আমার মনে হয় যে এটি পরিষ্কার। ফরাদ আপনি শেষ করেন। আমি একটা জিনিস বলবো না, আমি কিন্তু খালিদ, I want to keep on record, আমি কিন্তু ফারাদ ভাইকে স্টুপিড বলি নাই। আমি আপনাকে সালমান ভাই স্টুপিড বলছে আমাকে। ইউ ক্যান আপনাকে বলি নাই। অসুবিধা নাই ফাইন ওকে ফারাদ ভাই ইউ ক্যান কন্টিনিউ। কোনো অসুবিধা। আমি যে প্রশ্নগুলো না, আমি সালমান সাহেবকে যেটা বলবো, আমি এটা ছোট্ট কথা, হ্যাঁ ছোট্ট শেষ করব। আমরা যারা না দুইজন ভাই এক মিনিট, আজকের সাথে আমার যা সম্পর্ক আছে, আমি কিন্তু মনে করি ওকে স্টুপিড ডাকার আমার কিন্তু অধিকার আছে। আচ্ছা ঠিক ওকে ওকে আমি জি ফরাদ ভাই না, আমার কথাটা হচ্ছে যে আমাদেরকে কর্তব্য হচ্ছে যে বাংলাদেশে একটা কোভিড-19 এটা কিন্তু শেষ হচ্ছে না খালেদ। এই ভাইরাসটা মিউটেট করছে এবং এটা একটা সিরিয়াস প্রবলেম। এবং সেই সিরিয়াস প্রবলেম, এটা আমি সালমান ভাইকে বলবো একটা ঠান্ডা মাথায় চিন্তা করতে, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রধানমন্ত্রীকে বোঝাতে, এই যে সিরিয়াস ব্যাপার, এটা একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। এটা উনি আমাকে বলেন যে আপনাকে নেই বলে আমি বোধ এই কথা বলছি, এটা বলার ওনার ঠিক হয় না। হ্যাঁ, আমি এটা বলি এগুলা ঠিক না, এগুলো সুন্দর না। এগুলো আমি মনে করছি আমাদের একটা ন্যাশনাল ক্রাইসিসকে মোকাবেলা করতে আমাদের ন্যাশনাল এফোর্ট লাগবে। সেই ন্যাশনাল এফোর্টসে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের সায়েন্টিস্ট, আমাদের পলিটিশিয়ান সকলের একটা কালেক্টিভ এফোর্ট লাগবে। জি কিন্তু ফরাদ ভাই আপনি জি সালমান ভাই ফরাদ ভাই শেষ করে সালমান ভাই আপনি শেষ করেন। জি ফরাদ ভাই আমি আপনার সাথে একমত that you have every right to ask for transparency. You have every right. Right. আমি সেজন্য না, কিন্তু এই রাইটটা নয়, এই রাইটটা আপনার নয় যে বিফোর আস্কিং দ্য কোয়েশ্চেন ট্রান্সপারেন্সি করার আছে আপনার, কিন্তু এই রাইটটা নয় যে আপনি প্রশ্ন করার আগেই আপনি কিন্তু একটা উত্তর দিয়ে দিবেন যে যেটা সঠিক না। এখন আপনি যেটা কিন্তু সালমান ভাই ঠিক আছে, পৃথিবীতে কোশ্চেন, সালমান ভাই আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি যেহেতু সম্পর্কের কথা বলেন আমি একটা জিনিসের কথা বলি। পৃথিবীতে কোশ্চেন কিন্তু নানা রকম হয়। কোশ্চেন লিডিং কোশ্চেন হয়, কোশ্চেন নানা ধরনের প্রশ্ন, এবং কোশ্চেন করার ক্ষেত্রে আপনি চেয়ারে বসছেন, আপনি যদি উত্তেজিত হয়ে যান তাহলে তো এইটা কথা তো আগাবে না। কোশ্চেন নানা দিক থেকেই হবে। না সেটা না, আমি বলছি উনি যদি জানতে চাইতেন যে সেকেন্ড ডোজ ফ্রি হবে কি ফ্রি হবে না, এটা it's a correct question. He has every right to ask that. আমার কনফিউশন আছে ফ্রি ডোজ আমার সেকেন্ড ফ্রি হবে কি হবে না, কিন্তু যদি উনি আগেই বলে দেন যে আমি আল জাজিরাতে শুনেছি বা দেখেছি যে সেকেন্ড ডোজে $13 দিয়ে প্রাইভেট কোম্পানিকে দিতে হবে আর আমার গরিব মানুষ এটা কোত্থেকে কিনবে, তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ একটা আল জাজিরাতে একটা জাস্ট একটা গুজবের কারখানা না, আল জাজিরা একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাধ্যম। এটা তাদের রিপোর্ট থেকে বলছি, এটা তো আমি বলি নাই, আমি তাদের রিপোর্ট থেকে বলেছি এবং ক্লারিফিকেশন চাইছি। রাইট, শেষ করছি আমি আপনাকে। আপনি যদি মনে করেন যে আল জাজিরা রিপোর্ট ভুল, আপনি আমাকে দয়া করে আমার ইমেলটা দিবেন, জিমেল দেবেন, আমি আপনাকে পাঠাবো এগুলো। শেষ করছি আপনাকে, এগুলো ইন্টারন্যাশনাল, এগুলাতে আমাকে শেষ করতে দেন। এগুলোতে ইন্টারন্যাশনাল মিডিয়াতে তো আসছে, উত্তর দিতে হবে এগুলো, আমার একার প্রশ্ন নয়। আমি শেষ করছি সেখান থেকে। হ্যাঁ, সেজন্য আমি মনে করি এটাতে আমাদের ট্রান্সপারেন্সি খুব ইম্পর্টেন্ট
এবং আমি মনে করি যে এখানে মারাত্মকভাবে ট্রান্সপারেন্সির অভাব আছে শুরু থেকে। এই যে আমি আমার মনে একটু হয় বললাম, ট্রান্সপারেন্সি আমি আমার মনে হয় যে ট্রান্সপারেন্সির এই জায়গা থেকে আমরা শেষ করি। আমরা মনে করি যে ট্রান্সপারেন্সির এখানে অভাব আছে। জনাব সালমান এফ রহমান, আপনাকে আমরা আর কথা বলতে সুযোগ দিতে পারছি না। শুধু আপনি যেহেতু পাবলিকলি বললেন, আমি একটু পাবলিকলি বলে রাখি, আপনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের। তবে পাবলিকলি স্টুপিড বলাটা আমি পছন্দ করি নাই। কোশ্চেন ক্যান বি স্টুপিড, ইউ ক্যান টেল, আপনি এটা বলতে পারেন, কিন্তু এটা বলাটা আমি পছন্দ করি না। এটা আমি আপনাকে বলে রাখলাম অন স্ক্রিন। জনাব সালমান এফ রহমান, জনাব ফরহাদ মজুমদার, আপনাদের আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এই এই নানা রকম কথাবার্তা আমরা শুনেছি যে কোভিড ভ্যাকসিনটা আসলে আমাদের নেওয়া, ভারত থেকে নেওয়া, ভ্যাকসিন করে এর মধ্যে থেকে ইনভলভমেন্ট, এবং তার জন্য আমাদের সময় একটু বেশি লাগলো। পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার দেখা হবে আর নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।